বিশ্বনাথ হালদার একজন অর্থোডক্স স্পিনার। প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিলেও উনি কর্পোরেট ক্রিকেটে আছেন। কর্পোরেট ক্রিকেট এবং আঞ্চলিক ক্রিকেটগুলো তো এখনও দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বনাথ হালদার। খুলনা বিভাগের হয়ে খেলেছিলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট। মোহামেডান সহ অন্যান্য অনেক বড় ক্রিকেট ক্লাবেও উনি প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন। বিশ্বনাথ হালদার এখনও ক্রিকেট খেলতেছেন, যদিও প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরে। কেমন লাগে ক্রিকেট খেলতে এখন? আসলে ক্রিকেটটা তো আমার ব্লাডে মিশে আছে। তো আমি যখন প্রফেশনাল ক্রিকেট থেকে যখন আমি রিটায়ার করি, তখন আমার কাছে একটা অন্ধকার একটা জগৎ মনে হতো যে আমি রিটায়ার করলাম, এখন আমি কি করব। সো যখনই যে শুনলাম যে কর্পোরেট এরকম টিম আছে যারা এক্স প্লেয়ারদের নিয়ে টিম করে, তখন আমি তাদের প্রতি অনেক খুশি হলাম যে ঠিক আছে, আমার আর একটা ওয়ে হয়তো তৈরি হচ্ছে। সো এই দিক থেকে মেনটেন করে আমি এখন কর্পোরেট খেলতেছি। কিন্তু আপনি প্রফেশনাল ক্যারিয়ারে যখন স্টপ করলেন, অর্থাৎ প্রফেশনাল ক্যারিয়ার থেকে আপনি দূরে সরে গেলেন, রিটায়ারমেন্টে গেলেন 2018, এটা খুব আর্লি হলো কি না? বাংলাদেশের ক্রিকেট যদি আমরা দেখি যে 36-37 এই সময়েও অনেকেই ন্যাশনাল টিমে খেলেছিল। আপনি যদিও ন্যাশনাল টিমে আসেননি কখনো, তবে এই বয়সটা তো ইজিলি আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে পারতেন, সেই পারফরমেন্সও আপনার ছিল। তো আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি এই উত্তরটা দিতে চান, আসলে কি কারণে আপনি এই 2018-তে হঠাৎ থমকে গেলেন? আসলে 2018 সালে থমকে যাওয়ার কারণ হচ্ছে কি, আসলে সবার ক্যারিয়ার তো একদিকে যাবে না। যারও কিছু প্রকৃতির নিয়ম আছে বা কিছু ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে। আমাকে প্রকৃতির একটা নিয়ম হয়েছিল যেটা আমি আর সামনে এগোতে পারিনি। না পারার কারণে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে প্রফেশন থেকে রিটায়ার করব। তাহলে আপনি বলতেছেন এই যে কর্পোরেট ক্রিকেট লিগ, এটা বাংলাদেশের যারা এক্স ক্রিকেটার, যারা প্রফেশনাল লেভেল থেকে রিটায়ার করেছে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং বাংলাদেশের ক্রিকেটে একটা পজিটিভ ইম্প্যাক্ট সামনের দিনেতে ফেলবে বা এখনও ফেলছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি মনে করি এই জন্য যে কিছু কিছু প্লেয়ার থাকে যাদের এডুকেশন সার্টিফিকেট অনেক হাই থাকে, তারা অনেকটা সময় এখনকার চাকরি নিতে হলে কিছু ডোনেট করতে হয়। সো এইখানে এই কর্পোরেট এমন একটা পজিশন তৈরি করে দেয় এই প্লেয়ারদের জন্য যে তারা ক্রিকেটের পারফরমেন্স থেকে তারা জবে জয়েন করতে পারে। অভিভাবকরা অনেকেই মনে করেন যে ক্রিকেটে তো অনেকেই সাকসেস হয় না, বা অনেকেই মনে করেন যে শুধুমাত্র যারা ন্যাশনাল টিমে খেলেন তারাই সাকসেসফুল ক্রিকেটার। তো এক্ষেত্রে কর্পোরেট ক্রিকেটটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ক্রিকেটটাকে, যারা মূলত ন্যাশনাল টিমের সার্কিটে থাকবে না, তবে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে চাকরি না করলেও তাদের বাকি জীবন চলে যাবে। রাইট। ব্যাপার হচ্ছে কি যে সবাই ক্রিকেট খেলে কিন্তু একটা ড্রিম নিয়ে যে ন্যাশনাল টিমে খেলবো, কিন্তু প্রকৃতি কিছু নিয়ম থাকে বা ভাগ্যের লেখা থাকে না যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারিনি, দ্যাটস মিন আমার ক্রিকেট খেলাটা বৃথা। এইটা থেকে অনেকে সেভ যে আমি 10 বছর ক্রিকেটে সময় দিছি বাট আমি ন্যাশনাল টিমে খেলতে পারিনি, দ্যাটস মিন আমি আনসাকসেসফুল ক্রিকেট প্লেয়ার। এইটা না, যে আমি 10 বছর খেলছি, যেভাবে পারফরমেন্স করেছিলাম, কিন্তু সেটা এখন ন্যাশনাল পর্যায়ে আমাকে কাজে দিচ্ছে না, বাট এই কর্পোরেট লেভেলটা ওই 10 বছরের মূল্যায়ন সে পাবে। আমি মনে করি এটা। আপনি যখন ন্যাশনাল সার্কিটে আসলেন, অর্থাৎ যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আসলেন, তখন তো লেফটি স্পিনারের সরাসরি মোহাম্মদ রফিকের শেষ সময়, আব্দুর রাজ্জাকের শুরু, আবার সাকিব আল হাসানের শুরু, সেক্ষেত্রে একটু টাফ ছিল আপনার জন্য। তাহলে অন্য কোনো সময় হলে হয়তো বা আপনি ন্যাশনাল টিমে আসতেও পারতেন। সে ধরনের পারফরমেন্স তো আমরা দেখেছি আপনার। আপনি প্রিমিয়ার ডিভিশনে সে ধরনের পারফরমেন্স করেছিলেন এবং খুলনার হয়েও তো আপনার সেই পারফরমেন্সই কথা বলে। এখন হচ্ছে কি, যখন রাজ ভাই বা রফিক ভাই ন্যাশনাল টিমে খেলতো, আমি ওনাদের ফ্যান ছিলাম। আমি ফলো করতাম ওনাদের লাইন লেন্থ মেনটেন করাটা বা ম্যাচ পারফরমেন্স। সো আমি ওনাদের দেখে আমি ওনাদের দিকে এগোচ্ছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে ওনাদের যে পারফরমেন্স ছিল ওইটা আমি ওনাদের সাথে কখনো ফাইট করতাম না, আমি ইন্ডিভিজুয়াল ফাইট করতাম যে উনি যেটা করছে আমি এটা করব। সো এইভাবে আমি নিজেকে পারফরমেন্স করছি, কিন্তু ওই লেভেলটা ধরতে পারিনি। এটা আমি মানে এটা আফসোসের ভিতরে রাখতেছি না। আজকে একটা ম্যাচ খেললেন, মস্কো ক্রিকেট একাডেমিকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দিল আপনার দল। রংপুরের ক্রিকেট কেমন দেখতেছেন? আসলে বেসিক্যালি কি, আমি এখানে 2টা ম্যাচ খেললাম অনেক দিন পরে। আমি 2014-15-16-তে আমি যখন রংপুর ডিভিশন হয়ে ন্যাশনাল লিগ খেলি, তখন আমি এখানে হোম আপ ক্রিকেটের প্র্যাকটিসের জন্য ওনারা কল করছিল, আমি আসছিলাম। আমি এখানে 1 সপ্তাহের মতো প্র্যাকটিস করেছিলাম। সো এখন যে প্লেয়ারদের দেখতেছি, যে বেসিক্যালি কি দেখেন, আজকের আপনি ম্যাচটা তো লাইভ দেখছেন যে 9 নম্বর 10 নম্বর প্লেয়াররাও ফ্ল্যাশ করে 4 মারছে, কাবার উপর থেকে 6 মারছে। সো এইখানে আমি ধরে নেব ডেফিনেটলি ক্রিকেট ইমপ্রুভ হয়েছে রংপুরের। আপনার খুলনার ডিভিশনের সঙ্গে রংপুর ডিভিশনের একটু তুলনা বা পার্থক্যের জায়গা আপনি যদি তুলে ধরেন, সেটা রংপুরবাসী বা খুলনাবাসীও শুনতে পাবে যে আসলে দুই ডিভিশনের মধ্যে ক্রিকেটের পার্থক্য কতটুকু এবং সেম ওয়েতে এগোচ্ছে কি না।
আমি রংপুর ডিভিশনের হয়ে ন্যাশনাল লিগ খেলেছি, খুলনা ডিভিশনের ন্যাশনাল লিগ খেলেছি, কিন্তু আমি বর্তমানে ক্রিকেট রংপুরটাকে আমি এগিয়ে রাখতেছি বিকজ অফ তাদের গত দুইবার T20 পারফরমেন্স দেখছেন, দুইবার কিন্তু ওরা চ্যাম্পিয়ন হয়েছে। সো বিকজ অফ ওরা ডেভেলপ করছে বলে কিন্তু ওরা কিন্তু ন্যাশনাল লিগে ডমিনেট করতেছে, এখানে সন্দেহের কিছু নেই। আকবর আলী আমার বন্ধু, ছোট ভাই, ওর সাথে আমি যখন ন্যাশনাল 19-এ যখন ও প্র্যাকটিস বা সিলেকশন ম্যাচ খেলে তখন ওর বড় ভাইয়ের সাথে আমার কথা হয় যে বন্ধু আমার ভাইটা তো এরকম প্র্যাকটিস ম্যাচ খেলতেছে, দোয়া করো। আমাকে বন্ধু তুমি যখন আমি একসাথে খেললাম তখন আমার সাথে ইচ্ছা ছিল তুমি আর আমি দুজনে ঢাকা খেলবো, বাট সেই সুযোগটা হয়নি। তা তোমার ভাইয়ের জন্য আমার দোয়া থাকবে, সে বড় প্লেয়ার হবে। তা গুড লাক যে ও ওই মানে ওই ক্যাম্প থেকে ও ন্যাশনাল 19-এর ক্যাপ্টেন হয়ে ওয়ার্ল্ড কাপে গেছে এবং ওখানেও ক্যাপ্টেন হিসাবে পারফর্ম করছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। সো আমার জানা মতে বাংলাদেশি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আকবরের হাত থেকে আসছে। গত NCL T20-তে চ্যাম্পিয়ন রংপুর, এবারও চ্যাম্পিয়ন আকবর আলীর নেতৃত্বেই। সেক্ষেত্রে অধিনায়কত্ব এবং আকবর আলী অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আপনার তার ভবিষ্যৎ সম্পর্কে কি মূল্যায়ন আপনার? ভবিষ্যৎকে আসলে কি ওর সাথে আমি পার্সোনালি মিশিনি, বাট ওর খেলা দেখছি যেটাকে যে ও সিচুয়েশন মেনটেন করে ব্যাটিং করতে পারে। সো আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে দেখি যে আকবর আলী যেহেতু প্রত্যেকটা লেভেলে পারফরমেন্স শাইন করতেছে, ওকে বোর্ডের একটা নির্দিষ্ট একটা দৃষ্টি রাখা উচিত যে ও যেন নষ্ট না হয়ে যায়, ওটা যেন বাংলাদেশের অ্যাসেট হয়ে থাকতে পারে, অ্যাসেট হয়ে কাজ করতে পারে। বিশ্বনাথ হালদার এক সময় প্রফেশনাল ক্রিকেটার ছিলেন, এখন প্রফেশনাল কর্পোরেট ক্রিকেটার, যেহেতু এটাও আপনার প্রফেশনের একটা জায়গা ধরে আছে। এবং সেই সঙ্গে বিশ্বনাথ হালদার এখন অ্যাজ এ আম্পায়ারিং করতেছেন। সেক্ষেত্রে আপনার নেক্সট স্টেপ বা ফোকাস কোন দিকে থাকবে বলে আপনি মনে করেন? আমি ক্রিকেটের সাথে ইনভলভ থাকতে চাই, বাট বেসিক্যালি একটা জীবনের একটা নিয়ম থাকে যে সংসার চালানোর জন্য বা রিজিক যেটা নিয়ে যায়, আমার দুইটাতে আমার অনেস্ট ফোকাস থাকবে, আমি যেটা শান করতে পারি। আপনার এই মন্তব্যটা আমার খুবই ভালো লাগলো। ক্রিকেটাররা ক্রিকেট খেলবে, সেই সঙ্গে ক্রিকেটের সঙ্গে জড়িত থাকবে সারা জীবন, এই ধরনের আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি সামনের দিনের ক্রিকেটারদের জন্য। এখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট একজন ক্রিকেটার, তার আগের যিনি ছিলেন ফারুক আহমেদ, উনিও ক্রিকেটার। এখন সাবেক ক্রিকেটাররা অনেকেই সংগঠক হিসেবে কাজ করতেছেন। তো একটা সময় আসতে পারে এইরকম, যারা ক্রিকেটার ছিলেন বা ক্রিকেট খেলেছিলেন, প্রফেশনাল ক্রিকেটার না হলেও ক্রিকেটের সঙ্গেই ছিলেন, ক্রিকেটার ছিলেন, তারাই সব কিছু হয়তোবা পর্যবেক্ষণ করবেন, নিয়ন্ত্রণ করবেন। এ ধরনের পরিবেশ যদি আসে বাংলাদেশে, সেক্ষেত্রে ক্রিকেট কি আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? মানে বেসিক যে কথাটা আমি আপনাদের বোঝাই যে একটা স্টুডেন্ট বা একটা টিচার যখন একটা ইউনিভার্সিটিতে বা স্কুলে যখন অ্যাপয়েন্টমেন্ট নেয়, সে অবশ্যই শিক্ষিত হতে হয়। সো আমাদের বোর্ড প্রেসিডেন্ট এখন যে বুলবুল ভাই আছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি যে ক্রিকেটে সে শিক্ষিত একজন ব্যক্তি। সে আমাদের ACCIর যখন সদস্য ছিল, সে বিভিন্ন দেশে সে ক্রিকেট আলো ছড়াই দিছে, যেখানে ক্রিকেটে কোনো আলো ছিল না। সেক্ষেত্রে বলবো যে আমাদের বাংলাদেশ ওইসব দেশের থেকে অনেক এগোয় আছে। সো ওনার এখানে ইনভলভমেন্ট আমাদের ক্রিকেটের জন্য অনেক উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসাবে। আর বুলবুল ভাইয়ের কাছে আমার দু একটা রিকোয়েস্ট আছে বা অনুরোধ আছে, সেটা হচ্ছে যে উনি যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, এখন উনি যখন কোনো সিলেকশন হবে, ওইটা যেন কোনো লিয়াজো ভিত্তিক না হয়, এক। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের ন্যাশনাল টিম থেকে যারা অফ ফর্ম হয়ে বাদ পড়ে যাচ্ছে, ন্যাশনাল 19 থেকে বাদ পড়ে যাচ্ছে, 16 মানে 17, 15 যে লেভেল থেকে অফ ফর্মের জন্য বাদ হয়ে যাচ্ছে, আমি বলবো তাদের জন্য সে নার্সিংয়ের একটা ব্যবস্থা করে দেন বা এক্সট্রা যেটা একটা যেন কন্ডিশন ক্যাম্প করে দেন, যাদের রিকভারি করে তারা কাম ব্যাক করতে পারে। বিকজ অফ তারা একদিন হলো বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছে এবং তারা ফিউচারেও করতে পারে, এই ধরনের যেন অপরচুনিটি দিতে পারে। আমি এই জন্য বলতেছি যে আমাদের প্রিভিয়াস মানে এক্স যে ক্রিকেট প্লেয়াররা ছিল, আফতাব ভাই, আশরাফুল ভাই, নাফিস ভাই, তারপরে অলোক কাপালি, তারপরে যে নাইম ইসলাম ভাই, তারপর রাজিন সেলে ভাই, এনাদের আমরা নিজের চোখে দেখেছি এরা অফ ফর্মের জন্য বাংলাদেশ টিম থেকে সেটা যখন ব্যাকফুটে চলে আসছে তখন তারা ফর্ম ফুটে আসতে পারেনি। সো আমি এখন বর্তমানে যে কারেন্ট প্লেয়ার আছে ন্যাশনাল টিমের, তারা যদি কখনো অফ ফর্মে থাকে, আমি চাও তাদের জন্য একটা কন্ডিশন ক্যাম্প তৈরি করে দেবে, তারা যেন আবার কাম ব্যাক করতে পারে। একজন সাবেক ক্রিকেটার, আবার কর্পোরেট ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলতেছেন। আসলে আপনার অভিজ্ঞতা থেকেই তো এগুলো বলা। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের উদ্দেশ্যে বললেন, সেগুলো তো বিশ্বাসবোধ থেকে বলেছেন। এবং আপনি কি বিশ্বাস করেন আমিনুল ইসলাম বুলবুল এটা করতে পারবেন? অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে ওনার উপর আমার বিশ্বাস আছে যে উনি এই লিয়াজো মেনটেনটা করবেন না। আর যেসব প্লেয়ার অফ ফর্মে আছে তাদের ফর্মে ফেরানোর জন্য যে কোনো কন্ডিশন ক্যাপ ওনাকে উনি যদি করে তাহলে খুব ভালো হবে।
এই বিশ্বাসটা আমি রাখি ওনার উপরে। ধন্যবাদ বিশ্বনাথ হালদার। আপনি ক্রিকেট খেলেছিলেন, এখনও খেলতেছেন, ভবিষ্যতে ক্রিকেট করার কারিগরও হিসেবে আসতেও পারেন, কারণ আপনি লোকাল ক্রিকেটে কোচিংও করার অভিজ্ঞতা আপনার আছে। প্রফেশনে হয়তো বা আম্পায়ারিংকেই বেছে নেবেন ভবিষ্যতে, তবে ক্রিকেটের জন্য কাজ করবেন এবং ক্রিকেট উন্নয়নে আপনার একটা ভূমিকা থাকবে, এটা তো আমরা আশা করতে পারি এবং আপনিও আশা করেন। সেক্ষেত্রে বর্তমান ক্রিকেটারদের প্রতি কোনো যদি আপনার কথা বলার থাকে, কথাগুলো বলতে পারেন। আমার হচ্ছে কি, আমি যেখানে খেলতে যাই, তা যে টিমে খেলতে যাই বা যে প্লেয়ারের সাথে খেলি তারা আমাকে রেসপেক্ট করে যে আমি ফার্স্ট ক্লাস প্লেয়ার। সো আমি তখন অনেক গর্ববোধ করি যে না, ওরা আমাকে চেনে, জানে। সো এই ক্ষেত্রে থেকে বা এই জায়গা থেকে আমি চাবো যে কোনো প্লেয়ার আমার কাছে যদি কোনো ধরনের হেল্প নিতে আসে, অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড, বা যে কোনো ধরনের মেসেজ নিতে আসলে আমি তাদের উইলিংলি হেল্প করবো। আমরা বিশ্বনাথ হালদারের শেষ কথা শুনলাম, একজন ক্রিকেটার, এখনও ক্রিকেটের সঙ্গে আছেন এবং ভবিষ্যতে উনি যতদিন সুস্থ থাকবেন, উনি যতদিন বেঁচে থাকবেন, ক্রিকেটের সঙ্গেই থাকবেন। এবং ক্রিকেট বাংলাদেশের প্রাণ, একটা প্রাণের খেলা। এই ক্রিকেট খেলেই শত শত যুবক যুবতী বিভিন্ন ধরনের খারাপ অ্যাক্টিভিটিস থেকে দূরে সরে আছে, এবং এই খেলাধুলা, শুধুমাত্র ক্রিকেট বলবো না, খেলাধুলার কারণেই এটা সম্ভব। আমি আশা করব বিশ্বনাথ হালদার যেটা পারেননি, ওনার হাত ধরে বা ওনার কারণে দুই একজন ক্রিকেটারও যদি ন্যাশনাল টিমে আসে, ওনার যে কথা, আমি সেটাই আশা করব। তাহলেই হয়তো বা বিশ্বনাথ হালদারের যে অতৃপ্তির জায়গা, ন্যাশনাল টিমে খেলতে পারেননি, সেই অতৃপ্তি ওনারও দূর হবে, আমাদেরও দূর হবে। কি বলেন? আমি পারিনি, এটা হয়তো আমার ভাগ্যে ছিল। তো আমি বললাম যে আমার কাছে যদি কোনো প্লেয়ার আছে, যে কোনো ক্রিকেটে যে কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের রিকভারি কোনো মেসেজ থাকলে আমি তাকে অবশ্যই দিব। আর আমার কাছে যখন আসবে, আমার সর্বোচ্চ দিয়ে তাকে চেষ্টা করবো যে সে যেন এলিট লেভেল মেনটেন করতে পারে। এটা আমার ক্রিকেটের উপরে ভালোবাসার জন্য আমি এই প্রমিসটা করতেছি। ধন্যবাদ বিশ্বনাথ হালদার। থ্যাংক ইউ অজিতদা, ভালো থাকবেন। আমি আশা করি যে আপনার এই ধরনের কিছু কিছু ইন্টারভিউর জন্য অনেকের হয়তো উপকার হবে। হয়তো আমি আজকে খেলা ছেড়ে দিছি, দ্যাট মিন আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ, এটা ঠিক আছে, বাট ক্রিকেট শেষ হয়নি। ক্যারিয়ার শেষ কিন্তু ক্রিকেট শেষ হয়েছে। আমি আমার যে দুই একটা মেসেজ যদি কোনো বড় ভাইরা দেখে, তারা যেন এই থিওরিগুলো মেনটেন করে, তাহলে হবে কি ওই দুই একটা প্লেয়ার উপকার হবে। ধন্যবাদ, খুব ভালো এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন।